এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কোথাও যাবেন? আমি আপনার জন্য অন্য ট্যাক্সি আনিয়ে দিচ্ছি, এটা অন্য গেস্টের জন্য। আমার যাওয়াটা খুব জরুরি, ওখানে একটা মেয়ের খুন হয়েছে। কি খুন? ম্যাডাম শুনুন, এক্সকিউজ মি ম্যাম, শুনুন ম্যাডাম, প্লিজ ম্যাম। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফকে দেখেছো কোথাও? স্যার একজন ম্যাডাম এখানে এসেছিলেন, উনি ট্যাক্সি নিয়ে এইমাত্র চলে গেলেন। কোথায় গেলেন উনি? আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলেন। কি বলছিলেন? স্যার উনি বলছিলেন ভিতরে কেউ খুন হয়েছে। শোনো, শোনো। কে খুন হয়েছে স্যার? এক মিনিট, এটা রাখ আর আমার কথাটা শোন। এখানে কারোর খুন হয়নি আর তুই কিচ্ছু শুনিসনি, বুঝেছিস? খোঁজ নে কোথায় গেল ও। ওকে স্যার। স্যার, ওকে ছুরি মারছিল, মেয়েটা মরে গেছিল, তা সত্ত্বেও ওই লোকটা ওকে মেরেই যাচ্ছিল। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে দেখে নিয়েছে, আমাকে ও ছাড়বে না। প্লিজ আপনি একটু শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা এখানে আছি তো। একটা কথা বলুন, খুনি কি আপনাকে দেখতে পেয়েছিল? খুনি থাকলে তবে তো দেখতে পাবে। যদি কোনো খুন না হয়ে থাকে, কেউ খুনি না থাকে, তাহলে কে কাকে দেখবে? স্যার আমি সুনীল কুমার, আর ও আমার ওয়াইফ। স্যার স্যার ও যা কিছু বলছে সব মিথ্যে স্যার, এই সমস্ত কিছু ওর কল্পনা, এরকম কিচ্ছু ঘটেনি স্যার। না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। মিস্টার সুনীল, আপনি এনার স্বামী, কিন্তু এখানে এনাকে ভয় দেখানোর কোনো চেষ্টা করবেন না, বুঝেছেন? আমরা কি করে মেনে নেবো যে এই যেটা বলছে সেটা সত্যি না, আর তুমি যেটা বলছো ওটা সত্যি? তার কারণ ও মানসিকভাবে অসুস্থ স্যার, ওর স্লিপ প্যারালাইসিস আছে স্যার। স্লিপ প্যারালাইসিস মানে ঘুমের মধ্যে অবশ হয়ে যাওয়া? এর কথা তো আগে শুনিনি, কি এটা? ঘুমানোর সময় কিছুক্ষণের জন্য মানুষের বডি একেবারে অবশ হয়ে যায়, মানে জড় পদার্থের মতো। সেই সময় সে উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর সেটাকে সে সত্যি বলেই মনে করে, কিন্তু সে সময় সে চাইলেও কিছু করতে পারে না, কারণ তার বডি সেই সময় পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এটাকেই স্লিপ প্যারালাইসিস বলে, ঘুমের মধ্যে শরীর অবশ হওয়া। ইজ ইট ওকে? এক্স্যাক্টলি স্যার, আমাদের বিয়ে হয়েছে 6 বছর হলো, আর এই 6 বছরের মধ্যে প্রত্যেক 2-3 রাত অন্তর ওর এই অ্যাটাকটা হয় স্যার। আর এবারেও তাই হয়েছে স্যার, অন্য কিচ্ছু ঘটেনি। হ্যাঁ স্যার, জানি আমার এই রোগটা আছে, কিন্তু যখনই আমার মাইগ্রেনের পেন ওঠে, আমার মাথা ঘুরতে থাকে আর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু স্যার এই সময় আমি শুধুমাত্র একটু ঘুমানোর চেষ্টা করি। অনেক কষ্টে আমার ঘুম আসে, কিন্তু তার 2-3 ঘন্টার পরেই আমার হঠাৎ করে চোখ খুলে যায়, কিন্তু শরীর একেবারে স্থির হয়ে থাকে। চেষ্টা করেও আমি একটু নড়তে পারি না, পুরো শরীর যেন প্যারালাইজ হয়ে গেছে। কিছু পরিষ্কার দেখতে পাই না আর বুকের ভেতরে যেন ভারী হয়ে যায়। আমি কোনোভাবে চিৎকার করতে পারি না, কারণ মুখ থেকে আওয়াজই বেরোয় না। আর তারপরে 15-20 মিনিট পর অদ্ভুত সব জিনিস আমি দেখতে পাই। ও এসে গেছে, এবার আমাকে মেরে ফেলবে। এসে গেছে। কে এসে গেছে? ওই যে ওখানে। কেউ না, কেউ আসেনি, কেউ ওর আসেনি। হাতে ছুরি আছে, শোন। আমাকে মেরে ফেলবে। আচ্ছা কোথায়? ওই যে। কেউ নেই তো, দেখো দেখো। শান্ত হও, শান্ত হও, তোমার আবার অ্যাটাক হয়েছে, রিল্যাক্স। ওই যে ওখানে। কেউ সামনে নেই, বসে কেউ আছে, নেই, দেখো। এখানে শুয়ে পড়ো তুমি। সামনে বসে আছে ওখানে। দেখো কোথায় কে আছে? কেউ আসেনি এখানে, তুমি শান্ত হও, রিল্যাক্স করো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। তার মানে আপনি যা যা তখন দেখতে পান সে সবই মনের ভুল, সেগুলো আদৌ সত্যি নয়? হ্যাঁ, প্রত্যেকবার সত্যি হয় না, কিন্তু এবার সত্যি হয়েছে। এটা আমার মনের ভুল ছিল না। ওই মেয়েটার মুখটা আমার এত ভালো করে মনে আছে যে আমি ওকে যে কোনো সময় চিনতে পারবো। এবারে আমি কোনো শয়তান বা দানবকে দেখিনি, যেটা আমি প্রত্যেকবার দেখি। আমি সত্যি বলছি, আমি ওখানে খুন হতে দেখেছি। আমি
মিথ্যে কথা বলছি না, ওখানে খুন হয়েছিল। খুন 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 ব্যাস, কিচ্ছু হয়নি ওখানে। সুনীল বাবু আপনি চুপ করুন, চুপ করুন। খুন হয়েছিল কি না সেটা আমরা খুঁজে বের করব। আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাস প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই, করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় কোথায় কোথায়? কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা জাগে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো। আমার কথাটা শোনো, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিকমতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব স্যার। বিয়েতে কোনো প্রবলেম হবে না, আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢং। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। আচ্ছা রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই
আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম। রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি হ্যাঁ, আমাদের 103 রুমটাই চাই? আই এম সো 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 সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই। কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে। খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে। আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন, সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু হোটেলের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ, আছে তো স্যার। মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার।
না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে, তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে? কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়, কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয় কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স, ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যিই জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়। কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে।
তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে, কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে। কিন্তু স্যার রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? Okay. না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক ইউ, আনছি। থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে? অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তো সাহায্য চাই। আচ্ছা ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডদের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যি ওভার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না।
তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জোড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন, আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। ও, আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ আচ্ছা। ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। হ্যাঁ? এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে?
কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো আমাকে। রাইমা, ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এর খুন হয়েছিল, আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এ এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি, এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ, এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। এক মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয় বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছে? আর কি বলছো তুমি? কোন সুটকেস? কে? সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো
আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? না না দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। স্যার স্যার স্যার, দরকার নেই স্যার, প্লিজ দাঁড়ান প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, আর তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানে আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্য তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ।
জিপিএসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সোজা 3 ঘন্টা চলতে থাকুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আরে এই আধ ঘন্টা আগেই তো জিপিএস বললো 3 ঘন্টা, এখন আবার বলছে 3 ঘন্টা। হ্যালো, হাই সিরি। হাই। আমিও ওটাই ভাবছি, 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছো তো? না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্চু কুচ্চু। হ্যাঁ? হুম? আরে স্যার, এ হলো আমার ইনফর্মার। এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল। পঙ্কজ, এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম। ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। হ্যাঁ, আরে না না, ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে, তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি, সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা, তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছ? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা, তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল, স্যার এটা স্নেহালের গাড়ি স্যার। আপনারা? সিআইডি। স্যার আমি ইন্সপেক্টর মহেশ, সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল, পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করবো। এটা স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে? স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখে ওই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে, এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি?
এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে, সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউয়ের জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার, তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ, সে যেই হোক স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিন্তে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার ছোটখাটো ঝগড়া হয়তো ওর বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি মুক্তিপণের টাকা চেয়ে। স্যার ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার, আর স্যার কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো, তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএস এ নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয় সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার, স্যার বিগত 5-6 মাসে এরকম আরো অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে যাতে প্রমাণ লোপাট করা যায়। ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। রবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে। স্যার এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছে। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়।
সমীর সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার। কোথায় আছে? ওই যে স্যার, ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার, আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে, এসো। না স্যার, আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা, জায়গাটা কোথায়? ওই যে স্যার, ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার, তার মানে স্যার স্নেহালও বাঁচবে না। স্নেহালকেও মেরে ফেলবে স্যার। পঙ্কজ, দেখ, নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ, স্যার হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে। সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ নাম ওর। হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ স্যার, এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার 20,000 টাকা। আর এই চাকরিতে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে।
দুটো টায়ারই পাংচার হয়ে গেছে, একটা হলে তো পাল্টানো যেত। তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা দাদা দাদা, এক মিনিট। এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা আরে লাগবে। 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি ওই বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউ পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি টায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20/04/1987। এটা নাতাশা? আগে হ্যাঁ স্যার। এই দুর্ঘটনা ঘটেছিল 6 মার্চ। দেখো তো দুর্ঘটনার আগেও কোথায় গেছিল। ওর শিডিউলটা চেক করো। স্যার 3 মার্চ ও জেডি ল্যাব গিয়েছিল ব্লাড টেস্ট করাতে। হ্যাঁ তো? স্যার 1 সপ্তাহ আগে স্নেহালও ওখানে গিয়েছিল জেডি ল্যাবে। কি বোরিং ফিল্ম দেখালে তুমি আমাকে, জানো মাথা ধরে গেল। হ্যাঁ, ফিল্মটা একদম বোরিং ছিল না। আরে কি বোরিং ফিল্ম ছিল। আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে কি কিছু খেয়ে নি। না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমাকে এখন 12 আওয়ার্স ফাস্টিং করতে হবে। আমার কাল ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট? তোমার কি হয়েছে? রিল্যাক্স, ইটস জাস্ট আ ব্লাড টেস্ট, নর্মাল রুটিন চেকআপ। আরে বাবা, তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমায়। আচ্ছা, ব্লাড টেস্টে ভয় পেয়ে গেলে, আর যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? তখন অন্য কেউ চলে আসবে। কি? অন্য কেউ? হ্যাঁ, অন্য কেউ? তুমি বলার সাহস হলো কি করে? আমাকে মেরো না তুমি, এখানে আমার একটা সম্মান আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার কিছু হতেই দেব না। স্যার, যা সন্দেহ করেছিলাম তাই হলো। সব ভিকটিমই গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে ব্লাড টেস্ট করিয়েছিল ওই জেডি ল্যাব থেকে। জেডি ল্যাব থেকে? ঠিক আছে, একটা সূত্র তো পাওয়া গেল। আর স্যার, যাদের বাছা হয়েছিল তাদের কাছে একটা বিশেষ ইমেল এসেছিল টেস্টের কয়েকদিন আগে। কিরকম ইমেল? স্যার, ওই ইমেলে এটা লেখা ছিল যে ওরা পুরো টেস্টটাই 500 টাকায় করতে পারবে। স্যার, এরকম ইমেল তো স্নেহালের কাছেও এসেছিল। কি? 500 টাকায় তো আজকাল একটা টেস্ট করানো সম্ভব নয়। বস একটু দেখি কি কি আছে। হ্যাঁ দেখো একবার। আরে এটা তো একটা বিশাল লম্বা টেস্টের লিস্ট দেখছি। এ তো 500 টাকায় হবেই না, কম করে 15-20 হাজার টাকা লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে সালুখে। এটার তো একটাই কারণ হতে পারে সালুখে, যে টেস্ট করা আর লোকদের সিলেক্ট করা, সুস্থ লোকদের নির্বাচন করা, তারপর তাদের অপহরণ করে মেরে ফেলা। কিন্তু কেন ওরা মারছে? স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। 500 টাকাতে এতগুলো রিপোর্ট করা সম্ভবই নয়। এটা তো আমরাও বলছি। এতগুলো টেস্ট 500 টাকা কি করে হয়? এই ল্যাব এত দয়ালু কি করে হয়ে গেল যে এত কম টাকায় এতগুলো টেস্ট করছে? স্যার, আমরা এরকম কোনো মেল পাঠাইনি। আচ্ছা, ওসব ছাড়ো। ঠিকঠাক বলবে নাকি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের? 1 মিনিট স্যার, আপনি এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ভয় দেখাতে পারেন না। আপনি যাদের নাম বলছেন তারা তো আমাদের ল্যাবে আসেইনি। এই দেখুন, এটা হলো আমরা আমাদের জানি যে রেকর্ডস। ওরা এখানে আসেনি। ওদের বাড়ির লোক বলেছে যে এই ল্যাব থেকে হোম টেকনিশিয়ান গিয়েছিল ওদের বাড়িতে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। ডাকো সবাইকে। এই লিস্টটা দেখে বলুন আপনাদের মধ্যে কে এদের বাড়িতে গিয়েছিল ব্লাড স্যাম্পল নিতে।
আমি যাইনি স্যার। আমি যাইনি স্যার। আমিও যাইনি স্যার। কেউ যায়নি? তাহলে ব্লাড স্যাম্পল নিজে থেকেই ওদের ঘর থেকে উড়ে এখানে চলে এলো? হ্যাঁ, এই ফিস ফিস করাটা বন্ধ করুন, জোরে বলুন, নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে কথা বলবো? স্যার অ্যাকচুয়ালি আপনারা ঠিকই বলেছেন, আমরা ভিকটিমদের বাড়ি যাইনি, বরং ওরা এখানে এসেছিলেন টেস্ট করাতে। কিন্তু সেই দিন নয় যেদিন আপনি বলছেন। এই দেখুন, কয়েক মাস আগে এসেছিলেন ব্লাড টেস্ট করাতে, ওইসব রিপোর্টস করাতে নয়। অর্ধেক সত্য তো তুমি বলে দিয়েছো, এবার পুরোটাই বলে দাও। কি করেছো তোমরা এদের সাথে? বলছি তো আমরা কিচ্ছু করিনি। নিশ্চয়ই কেউ আমাদের নাম নিয়ে নকল ইমেল পাঠিয়েছে। কিন্তু ওই নকল ইমেল পাঠানো লোকেরা কি করে জানলো যে তোমার ল্যাবে কোন কোন পেশেন্ট এসছে ব্লাড টেস্ট করানোর জন্য? তার মানে কেউ তো আছে এই ল্যাবে যে ওই অপরাধীদের এই ডিটেল দিচ্ছিল। কে? আচ্ছা একটা কথা বলুন, যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার যে ব্লাড রিপোর্ট এসছে তার কোনো কমন ব্যাপার আছে? কোনো কমন একই রকম রোগ কিংবা ব্লাড গ্রুপ এক? না স্যার, কিছুই কমন ছিল না। সবার ব্লাড গ্রুপ একদম আলাদা আলাদা ছিল, কোনো অসুখও ছিল না। মানে সবার রিপোর্টই ঠিক ছিল? পুরবী, পঙ্কজ, এদের সবাইকে গাড়িতে বসাও, ব্যুরো নিয়ে চলো এদের। কিন্তু আমি তো কিছুই করিনি স্যার। আমি একদম সত্যি বলছি স্যার, আমি সম্পূর্ণ নিরপরাধ। স্যার আমিও তো কিছু করিনি। না স্যার, এদের মধ্যে কেউই তো সেদিন আমাদের বাড়িতে ব্লাড নিতে আসেনি। আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ, আপনি পুরো নিশ্চিত যে এদের মধ্যে কেউ ছিল না? না স্যার, কেননা ওই লোকটা টুপি পরেছিল। স্যার, স্যার, জেডি ল্যাবের বাকি এমপ্লয়ীদের ডিটেলস বের করেছি, যাদের উপর আমাদের সন্দেহ আছে। আচ্ছা, তারা কারা? একজন নয় স্যার, এরকম 4 জন লোক আছে যাদের উপর ভালো মতো সন্দেহ করা যেতে পারে। আচ্ছা, স্যার, সবার আগে সন্তোষ। এর স্ত্রী 8 মাস ধরে হসপিটালে রয়েছে, আর চিকিৎসা করার জন্য এর কাছে কোনো টাকাও ছিল না। জানি না হঠাৎ করে এর কি লটারি লেগে গেল যে যে সব টাকা পয়সা মিটিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করিয়ে নিল। আচ্ছা। আর স্যার, দ্বিতীয় ব্যক্তি হলো যতীন। 8 মাস আগে জেডি ল্যাবে ও এই চাকরিটা পেয়েছিল, আর এই সমস্ত ঘটনা শুরু হয় 7 মাস আগে। মানে এই চাকরিতে জয়েন করার পর থেকেই এই সমস্ত ঘটনাগুলো শুরু হয়। বাকি দুজন? স্যার, সিদ্ধেশ আর মালিনী। এদের স্যালারি ওই 18 আর 20,000, কিন্তু তারপরেও এরা বিগত 6 মাসে 2 বার ফরেন ট্রিপ করে ফেলেছে। আচ্ছা, সন্তোষ, যতীন, সিদ্ধেশ আর মালিনী। মনে হয় আবার জেডি ল্যাব যেতে হবে। হ্যাঁ, আমি গেছিলাম ইউরোপে ছুটি কাটাতে, কিন্তু ওই টাকাটা কোনো অসৎ পথে আসেনি। আমার কাকা আমার জন্য 25 লাখ টাকা রেখে গেছেন ওনার উইলে। আর মালিনী দেবী, আপনি ইউরোপ ঘুরে এলেন, তা আপনার জন্য কেউ সম্পত্তি কিছু রেখে গেছিল নাকি? না স্যার, আসলে আমি সিদ্ধেশের সাথেই গিয়েছিলাম। সিদ্ধেশের সঙ্গে? অ্যাকচুয়ালি মালিনী আর আমি একে অপরকে ভীষণ ভালোবাসি। ও, লাভ স্টোরি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ কাজ করে নয়, ওর গয়না বিক্রি করে। আর তাছাড়া আমার বাড়িটাও বন্ধক দেওয়া রয়েছে। যদি আপনারা পেপারস দেখতে চান তাহলে সেটাও দেখাতে পারি আমি। হ্যাঁ স্যার, সন্তোষ তো সারাদিন ধরে অফিসেই থাকে, এ কখন যাবে কারোর ব্লাড স্যাম্পল নিতে? আর যতীন? যতীন তো খুব কমই অফিসে আসে, তখনই আসে যখন কোনো জরুরি কাজ থাকে। আচ্ছা, তার মানে এই আমাদের লোক হতে পারে। এই যতীনকে কোথায় পাবো? আমি কথা দিচ্ছি স্যার, কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না কাউকে। এই শপথ বাক্য সিনেমাতেই ভালো লাগে, বুঝেছো? আর আমাদের কাজের নিয়ম তো খুব ভালো করেই তুমি জানো। স্যার, আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, আমি এই দেশটাই ছেড়ে চলে যাবো। ওরা আমাকে কোনোদিনও খুঁজে পাবে না স্যার। স্যার প্লিজ স্যার। যতীন, নিজের আর আমাদের সময় একদম নষ্ট করো না। যার যখন চোখ বন্ধ করার সময় আসবে তাকে তো চোখ বন্ধ করতেই হবে, বুঝেছো?
যতীন, স্যার ধোঁয়া বেরোচ্ছে স্যার। স্যার স্যার ভেতরে কিছু পড়ছে স্যার। যতীন, যতীন, ও নো, যতীন, ও নো, যতীন, কি হয়েছে? তুমি ঠিক আছো? কে করেছে এরকম? কার জন্য কাজ করো তুমি, বলো? ওই চোখটা সবকিছু দেখতে পায়, সব ভাইকে দেখতে পায়। কি? যতীন, 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 ও, ওই চোখটা সবকিছু দেখতে পায়? স্যার স্যার হয়তো হার্ড ডিস্ক থেকে কিছু জানা যেতে পারে। বস, মেক্রি ডেনথোনিং নামের বিষের জন্য এ মারা গেছে। মেক্রিডেন্থোনিন? আরে এটা তো সেই বিষটা না যেটা কারো শরীরে প্রবেশ করার মাত্র 5 মিনিটের মধ্যে লোকটা মারা যায়? হ্যাঁ স্যার, খুবই মারাত্মক বিষ। আর এই বিষটা খুবই গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছিল এর এই আংটিটার মধ্যে। বস, এইটাতে, এই আংটিতে লুকিয়ে রাখা হয়েছিল। এই দেখো, এই যে, এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা পিন, এই ছুঁচে বিষটা ছিল, আর এইটা এই আংটির ওপর ছিল। আর বস, এই আংটিটার ওপরটাকে যদি এভাবে ঘোরানো হয় তখন এই পিনটা বাইরে বেরিয়ে আসে এইভাবে। আর যখনই এই সূঁচটা ওর আঙুলে ফুটে যায়, সঙ্গে সঙ্গেই বিষটা ওর সারা শরীরে ছড়িয়ে যায়। কিন্তু স্যার, যতীন নিজেকে শেষ করতে যাবে কেন? ফেডরিক, যতীনের ধরা পড়ার ভয় ছিল। একটা কথা তো স্পষ্ট যে যতীন নিজের বসকে, মানে যার হয়ে ও কাজ করত, তাকে খুব ভয় পেত। এত ভয় পেত যে যখন ও জানতে পারে আমরা ওকে ধরতে যাচ্ছি, তখন ও সুইসাইড করলো, যাতে ওর সাহায্যে আমরা ওর বসের কাছে পৌঁছতে না পারি। বুঝলে, এই কেসটা শুধু কিডন্যাপিং আর সিরিয়াল কিলিং এর নয়, এটা অনেক বড় চক্রান্ত, খুব বিপজ্জনক বড় একটা চক্রান্ত। এর পেছনে একটা কোনো বড় গ্যাং ইনভলভ, খুব বড় গ্যাং। সেই গ্যাং যার সিম্বল হলো চোখ। স্যার, হ্যাঁ স্যার, ল্যাপটপে কিছুই পেলাম না। সব ফাইল নিজে নিজেই ডিলিট হয়ে গিয়েছে অটো ডিলিটেশনের জন্য। আর হার্ড ডিস্ক? স্যার হার্ড ডিস্কও ড্যামেজ হয়ে গেছিল, কিন্তু একটা লিস্ট আমরা রিকভার করেছি। হ্যাঁ স্যার। আরে এতে 100-রও বেশি নাম রয়েছে। স্যার স্নেহালের সঙ্গে আরো যারা উধাও হয়েছিল সবার নাম এই লিস্টে আছে, কিন্তু স্যার কারোর তো কোনো রোগ নেই। নিশ্চয়ই এই লিস্ট যতীন ওই জেডি ল্যাব থেকে চুরি করে ওর বসকে দিয়ে দিয়েছে। কিন্তু কে হতে পারে এই লিস্টের মধ্যে যার মৃত্যুর নাম্বার এসে গেছে? কে হতে পারে? একটা কাজ করো, এই লিস্টে যতজন আছে, যতজনের নাম আছে, প্রত্যেককে ফোন করো, সতর্ক করো তাদের, ওদেরকে জানাও যে ওদের প্রাণের ঝুঁকি আছে। কি? আরে না, আমি আর কি মারছি না। আমি সত্যি সিআইডি থেকে বলছি। আপনার প্রাণ সংশয় আছে, সেই জন্যই বলছি। যতক্ষণ আমরা না বলবো, আপনি প্লিজ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। কি চাকরির ইন্টারভিউ? যেও না আলিশা। কিন্তু আমি তো এক্ষুনি বেরোবো। না, বাড়ি থেকে তুমি বেরিও না। আলিশা, আলিশা, হ্যালো 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 আলিশা। কি হয়েছে ফেডরিক? ফেডরিক, কি হয়েছে? স্যার, আলিশা নামের একটি মেয়ের চাকরির জন্য একটা ইন্টারভিউ কল এসেছিল। এখন ওর ফোনটা বন্ধ পাচ্ছি স্যার। ওহো, এখন আবার কে এলো? আলিশা? হ্যাঁ, আপনারা? সিআইডি।
মাই গড, মানে আমি যে মডেলিং এর অফারটা পেয়েছি সেটা ভুয়ো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করতে চায়? হ্যাঁ, কিন্তু এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আলিশা এখন ইন্টারভিউর জন্য যাবেও, আর ওর কিছু হবেও না। না স্যার, আমি ইন্টারভিউ দিতে যাব না স্যার, আমার খুব ভয় করছে। তুমি যাবে না, অন্য কেউ যাবে, আলিশা সেজে। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ওই জিপিএস এ কিছু প্রবলেম হয়েছে, তো একটু হেল্প করতে পারবেন? আপনি কোথায় যেতে চান ম্যাডাম? আমার এই সামনেই, আমি এখনই বলছি। এসব কি করেছিস তুই? আলিশার বদলে অন্য একজনকে তুলে নিয়ে এসেছিস। আরে ভাই, এতে আমি কি করব? গাড়িটাও আলিশার ছিল আর মোবাইলটাও আলিশারই ছিল। তাহলে আলিশার ব্লাড গ্রুপটা কোথায়? তোকে তো এবার বসই দেখবে। হ্যালো বিউটিফুল, হ্যালো বিউটিফুল, আমাকে খুঁজছিলে নাকি? নাও, এসে গেছি আমি তোমার কাছে। হ্যাঁ, চলো। ছাড়, ছাড় আমাকে। পালানোর চেষ্টা, বিউটি উইথ ব্রেনস। কি হলো? তোমরা কি মাছি দাঁড়াচ্ছিলে নাকি? ভাগ্যিস আমি সময় মতো এসে গেছিলাম। তল্লাশি নাও এর ভালো করে। বস, জুতোতে কি আছে? নিজেই দেখে নাও। পা থেকে খোলো। খোল। কত টাইম লাগাস রে তোরা? হ্যাঁ, এই কি হয়েছে ভাই? ট্র্যাকিং ডিভাইস। তোরা ঠিক করে চেক করিসনি নাকি? আর তুই হিরোইন, কে রে তুই? তোদের কাল। আচ্ছা, সিআইডি। ও পালাও।
মুরবি স্যার স্যার ওইদিকে পালিয়েছে। স্নেহাল, এসো তাড়াতাড়ি বেরো। কেউ আছে? বেরিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আসুন, বাইরে আসুন, আসুন তাড়াতাড়ি। এইদিকে, সামলে সামলে। স্নেহাল, তুমি ঠিক আছো তো? ভেবেছিলাম আমি আর এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। তুমি যেখানেই থাকতে আমি তোমায় ঠিক খুঁজে বার করতাম। তুমি আমাকে এত ভালোবাসো? আরে তোমাকে খুঁজতে গিয়ে আমার 10 কিলো ওজন কমে গেছে, পাগল। চলো চলো, তাড়াতাড়ি চলো। এত সহজে তোকে মরতে দেবো না। বল, এখানে কি হচ্ছিল? কার কথা এসব কাজ করছিলি তুই? আমরা যাদের জন্য কাজ করি না, তোমরা ওদের ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওদের চোখ তোমাদের দেখতে পাবে, কিন্তু তোমরা ওদের কখনো দেখতে পাবে না। আমরা দেখতে পাবো না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, লিভার, কিডনি। আসলে ব্যাপারটা হলো আজকাল সব জিনিস ট্রান্সপ্লান্ট হয়ে যায় তো। কি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্মাগলিং এর এত বড় চক্র চলছে? হ্যাঁ, জেডি ল্যাবের মতো এরকম অনেক ল্যাব আছে যেখান থেকে আমরা লোকেদের ডাটাবেস চুরি করি আর ওদের মধ্যে থেকে সুস্থ লোকেদের বাছি, যাতে ওদের অর্গানস বেচে কোটি কোটি টাকা আমরা বিদেশিদের থেকে কামাতে পারি। কোন বিদেশিদের? কোন বিদেশিদের? সারা পৃথিবীর বিদেশিরা একটা স্পেশাল ওয়েবসাইটে আসে যেখানে মানুষের শরীরের আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের নিলাম হয়। একবার টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এলে আমরা ক্লায়েন্টের ব্লাড গ্রুপের লোককে খুঁজে বের করি ওই লিস্ট থেকে। তারপর ওদের 500 টাকা টেস্ট করার জন্য মেসেজ পাঠাস, যাতে এটা জানতে পারিস যে ওদের হাঁটু, লিভার কিংবা হার্ট তোদের ক্লায়েন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, একদম ঠিক। ম্যাচ হওয়ার পরে আমরা ওদের ইন্টারভিউয়ের জন্য ডাকি, ঠিক ওই রকম ভাবে যেভাবে একটা মাকড়সা একটা মাছিকে লোভের জালে ফাঁসায়। এইসব বাজে কাজ করার পরেও আবার দাঁত বার করে হাসছিস? নিজের কাজের জন্য একটুও লজ্জা বা অনুতাপ হচ্ছে না তোর? হাসি তো আমার তোমাদেরকে দেখে পাচ্ছে সিআইডি। আমাকে ধরে তোমাদের কি মনে হচ্ছে তোমরা বিরাট বড় তীর মেরে দিয়েছো? আমাদের মতো কোনো অর্গান গ্যাংকে ধরা মানে হলো ঠিক যেন সমুদ্র থেকে এক মগ জল তোলা। আচ্ছা, আগে এটা বল, আগে বল তোর বাবাকে। মারো আমাকে, আমিও এটাই চাই যে তুমি আমাকে মেরে ফেলো, কেননা আমি জ্যান্ত ধরা পড়েছি জানতে পারলে না? আমার বস, আমার বন্ধু, আমার পরিবার, আমার বাড়ির লোকজন সবাইকে মেরে ফেলবে। কে তোদের বস আর কে কে শামিল আছে তোদের এই চক্রে? এর উত্তর আপনি আমার মুখ থেকে কোনোদিন শুনতে পাবেন না এসিপি স্যার। বস, একটা খারাপ খবর আছে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডির লোকেরা বন্ধ করে দিয়েছে। কিন্তু রণবীরকে দিয়ে সিআইডি কিছু বলাতে পারার আগেই ও আত্মহত্যা করে নিয়েছে। সিআইডির লোক আমার 1000 চোখের মধ্যে একটা চোখ বন্ধ করলে কি আর হবে? একটা চোখ যদি ওরা বন্ধ করে তার বদলে আমরা 100টা চোখ খুলবো। এবার তো জমবে আমাদের খেলা।